ওকে, তো আজকে আমরা আমাদের নবম সেশনের ইনফরমেশন টেকনোলজি তৃতীয় ক্লাসটা শুরু করতে যাচ্ছি। এখানে আমরা চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 দুইটা চ্যাপ্টার শেষ করব। সো সকলকে একটু ভালো করে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে করে আমি একবার বললে আপনাদের মাথায় ঢুকে যায়, দ্বিতীয়বার বলতে না হয়। কারণ আমরা দুই চ্যাপ্টার শেষ করব, তাই সময় আমাদের হাতে একটু কম। আসেন, প্রথম হচ্ছে কি ইমপ্লিমেন্টেশন কন্ট্রোল। আমরা আজকে এখানে পড়বো ইমপ্লিমেন্টেশন কাকে বলে। ধরেন কোনো একটা কিছু আমি মুখে মুখে বলতেছি, এটা করব সেটা করব ওইটা করব, হ্যাঁ, যখন আমি এটাকে করা শুরু করব তখনই সেটাকে হচ্ছে ইমপ্লিমেন্টেশন বলে। ঠিক আছে, তাহলে ইমপ্লিমেন্টেশন ওয়ার্ড মানে ইমপ্লিমেন্টেশন বলতে কি বোঝাচ্ছে? ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে কোনো একটা কিছু যেটা আমি করব 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 বলতেছি, কিন্তু করা শুরু করে দিই ভাই আপনার মাইক মিউট হয়ে গেছে। দাদা সাউন্ড তখন সেটাকে কন্ট্রোল আসতেছে তো মনে হয়। আপনার কোনো কথাই আমরা শুনতে পাই নাই। হ্যাঁ, সাউন্ড আসে না এতক্ষণ। এখন এখন হ্যাঁ, আসছে? এখন আসছে। আচ্ছা, ওকে, ফাইন। দেখেন, তাহলে ইমপ্লিমেন্টেশন কন্ট্রোল আর মেজার্স এন্ড প্রসেসেস। ইমপ্লিমেন্টেশন কন্ট্রোল হচ্ছে কিছু পরিমাপ এবং পদ্ধতি পুট ইন প্লেস টু এনশিওর দ্যাট, যেটা কিনা নিশ্চিত করে এ সিস্টেম ইজ ইমপ্লিমেন্টেড কারেক্টলি। একটা সিস্টেম যেটা প্রথমে বলা হয়েছিল আনা হবে এবং আনা হয়েছে, সেই জিনিসটা ঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে সেটা নিশ্চিত করে অ্যাকর্ডিং টু ইটস ডিজাইন স্পেসিফিকেশন অ্যান্ড ফাংশন। এটার আগে থেকে যেভাবে বলা হয়েছিল সেটা হচ্ছে ডিজাইন স্পেসিফিকেশন। মানে আমি যদি বলি আমাদের একটা সিস্টেম আছে, ওই সিস্টেমে এইভাবে এভাবে কাজ করে করে বা করবে, এই সকল জিনিসগুলো আগে যেভাবে বলছি ওইভাবে করেই সেটা আসলে কাজ করতেছে। তো সেটাই বলছে যে ইমপ্লিমেন্টেশন কন্ট্রোলের মাধ্যমে দেখা হয় যে কোন একটা সিস্টেম সেটা কন্ট্রোলে ইমপ্লিমেন্টেড হয়েছে এবং যেভাবে কাজ করবে বলা হয়েছিল ওইভাবেই কাজ করতেছে। এটাই হচ্ছে ডিজাইন স্পেসিফিকেশন এন্ড ফাংশনস অ্যাজ ইন্টেন্ডেড, মানে যেভাবে করে আগে বলা হয়েছিল। কি এক্সপেক্ট অফ ইমপ্লিমেন্টেশন কন্ট্রোল, তাহলে আমার এখানে কিছু দিক আছে ইমপ্লিমেন্টেশন কন্ট্রোলে, সেটা কি সবার আগে এখানে স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে এনশিওরিং সিস্টেম ইন্টিগ্রিটি, মানে যেই জায়গাটাতে আমি ইমপ্লিমেন্টেশন কন্ট্রোল করব সেটা সিস্টেম ইন্টিগ্রিটি ঠিক আছে কিনা। আর আইটির ভাষা ইন্টিগ্রিটি কাকে বলে? আইটির ভাষা ইন্টিগ্রিটি হচ্ছে, ধরুন কোনো একটা কিছু যেটাতে সহজে এডিট করা যায় না, যে কেউই চাইলে এডিট করতে পারে না, সেটাকে ইন্টিগ্রিটি বলে আইটিতে। আর অডিটে ইন্টিগ্রিটি কাকে বলে? ধরেন কোনো একটা প্রতিষ্ঠানের যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আছে তারা হচ্ছে অনেস্ট অ্যান্ড স্ট্রেইট ফরওয়ার্ড, সেটাকে বলা হয় অডিটের ইন্টিগ্রিটি। তার মানে অডিটের ইন্টিগ্রিটি আলাদা জিনিস, আইটির ইন্টিগ্রিটি আলাদা জিনিস। আইটির ইন্টিগ্রিটি কিন্তু অনেস্ট অ্যান্ড স্ট্রেইট ফরওয়ার্ড না। আইটি ইন্টিগ্রিটি কি বলছি আমি? সহজে করা যায় না এমন পরিস্থিতিকে বোঝাতে চাই। এক্স্যাক্টলি, মানে সহজে অ্যাক্সেস করে এডিট করা যায় না, মানে যে কেউই চাইলে এডিট করতে পারে না, এটা আইটিতে ইন্টিগ্রিটি বোঝায়। ঠিক আছে, এবার আসেন ইমপ্লিমেন্টেশন কন্ট্রোল হেল্প এনশিওর দ্যাট the system maintains its integrity during deployment. Deployment মানে কি? যখন আমি কোনো একটা কিছুকে ছড়াইতে যাব সেটাকে ডিপ্লয়মেন্ট বলে, ছড়ানো, হ্যাঁ, অর্থাৎ প্রচার করা, সার্কুলেট করা। সেটার ক্ষেত্রে ডিপ্লয়মেন্ট করার ক্ষেত্রে মিনিং ইট অপারেটস অ্যাজ ইন্টেন্ডেড, এবং সেটা দ্বারা বোঝাচ্ছে যে যেভাবে করে অপারেট করার কথা ছিল সেভাবেই করতেছে, উইদাউট ইরর অর ডাটা করাপশন, অর্থাৎ কোনো ধরনের ডাটা করাপশন মানে ডাটা চেঞ্জ হওয়া কিংবা কোনো ধরনের ভুল হওয়া ছাড়া। হাউ ইট ওয়ার্কস, কিভাবে এটা কাজ করে? দিস কন্ট্রোলস ইনক্লুড ভ্যালিডেশন চেক, এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে মানে ভ্যালিডিটি চেক করা, সিস্টেম টেস্টিং করা, পোস্ট ডিপ্লয়মেন্ট অডিট। পোস্ট ডিপ্লয়মেন্ট অডিট মানে আমি কোনো একটা কিছুকে সার্কুলেট করে ফেলছি, সার্কুলেট করার পরে আমি দেখছি যে এই তথ্যটা সঠিকভাবে সার্কুলেট হয়েছে কিনা, এটাকে দেখা হয় পোস্ট ডিপ্লয়মেন্ট অডিটের মাধ্যমে, টু এনশিওর দ্যাট ডাটা ইজ অ্যাকুরেট এন্ড দ্যাট দ্য সিস্টেম পারফর্মস অ্যাজ স্পেসিফাইড। এরপরে কি বললো? ইম্পর্টেন্স এখানে খুব একটা দরকারি না। এবার আসেন মিনিমাইজ রিস্ক অ্যান্ড ইরর্স। এবার প্রথমত হচ্ছে আমার সিস্টেম ইন্টিগ্রিটিটাকে এনশিওর করা। সেকেন্ড হচ্ছে আমার যদি কোনো ঝুঁকি থাকে এবং কোনো ভুল থাকে সেটাকে কমানো। পুরোপুরি আমরা একটা কথা মনে রাখবো, আমরা কোথাও কোনো জায়গাতে বলতে পারবো না যে রিমুভ ইরর কিংবা রিমুভ রিস্ক। যত জায়গা আছে সব জায়গায় আমাদেরকে বলতে হবে মিনিমাইজ ইরর,
রিডিউস এরর এটা বলতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ হ্যালো, দাদা আমি ক্লিয়ার। ক্লাস নিচ্ছি তো, কাইন্ডলি একটু ক্লাসের পরে কল দেন। হ্যালো, ঠিক আছে, হ্যাঁ। তো এরপরে কোথায় ছিলাম? আমরা বলছি কি যে আমরা কোথাও কোনো জায়গায় রিমুভ কিংবা পুরোপুরি ইলিমিনেট এটা ইউজ করতে পারবো না। আমরা রিস্কের বেলা কিংবা ইররের বেলা আমাদেরকে ইউজ করতে হবে মিনিমাইজ করা, রিডিউস করা, মিটিগেট করা, এভাবে ইউজ করতে হবে। ঠিক আছে? তো মিনিমাইজিং রিস্ক অ্যান্ড ইরর্স কি বলছে? ডিউরিং ইমপ্লিমেন্টেশনের সময় দেয়ার ইজ এ রিস্ক অফ ইন্ট্রোডিউসিং ইরর। এখানে রিস্ক থাকে কিসের? ইন্ট্রোডিউসিং ইরর, বাগ অ্যান্ড কম্প্যাটিবিলিটি ইস্যু। মানে বিভিন্ন রকমের জিনিসপত্র আমরা দেখতে পাই, ভুল দেখতে পাই, বাগ থাকলে সেটা দেখতে পাই, মানে ঠিক মতো কাজ না করা, কিংবা কম্প্যাটাবিলিটি ইস্যু, মানে ওই জিনিসটাকে খাপ খাইয়ে নেওয়ার মতো কোনো প্রবলেম দেখা যেতে পারে নতুন সিস্টেম ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে। ইমপ্লিমেন্টেশন কন্ট্রোল হেল্প মিটিগেট দিস রিস্ক। ইমপ্লিমেন্টেশন কন্ট্রোলের মাধ্যমে ওই রিস্কটা কমানো যায়, এখানে আবারও বলতেছে কমানো যায়। এবার হচ্ছে যে হাউ ইট ওয়ার্কস, কিভাবে এটা কাজ করে। কন্ট্রোল লাইক ভার্সন ম্যানেজমেন্ট, টেস্টিং এনভায়রনমেন্ট, রোল ব্যাক মেকানিজম। আচ্ছা, আসেন এখানে কিছু শব্দ বলে দিই। ভার্সন ম্যানেজমেন্ট, এটা হচ্ছে আমাকে কোন ভার্সনটা ইউজ করতে হবে সেটা। পুরাতন ওল্ড কোনো কিছু আমি ইউজ করবো না, সবসময় আপডেটেড বা আপ টু ডেট জিনিসপত্র আমি ইউজ করব। টেস্টিং এনভায়রনমেন্ট, আমার যেই সিস্টেমটা আছে এটাকে আমি টেস্ট করে তারপরে সামনের দিকে এগোবো। কোনো সিস্টেম জাস্ট ইমপ্লিমেন্টেশন করে দিছি, টেস্ট করলাম না, তাহলে পরবর্তীতে মারাত্মক ধরনের প্রবলেম হতে পারে। রোল ব্যাক মেকানিজম কাকে বলে? ধরেন কোন একটা তথ্য আপনি কোন এক জায়গায় দিছেন, দেওয়ার পরে ওই তথ্যটা ড্যামেজ হয়ে গেছে, ঠিক আছে, নষ্ট হয়ে গেছে, ওই তথ্যটাকে আবার পুনরায় আগের জিনিসে ফেরত আসার সিস্টেমটাকে রোল ব্যাক বলে। কি বলে? রোল ব্যাক বলে। মানে আমি কোন একটা কিছু আমার যেভাবে থাকার কথা কোনো না কোনো কারণে ভুলবশত ওই জায়গাটাকে চেঞ্জ হয়ে গেছে, সো আমি যদি আবার আগের জায়গায় ফেরত যাইতে চাই তখন যে সিস্টেমটা বা মেকানিজমটা সেটাকে বলা হয় রোল ব্যাক মেকানিজম। আর ইউজ টু এনশিওর দ্যাট ইরর ক্যান বি আইডেন্টিফাইড, কারেক্টেড। এটা নিশ্চিত করে, তাহলে এই যে তিনটার কথা বললাম এগুলো নিশ্চিত করে যে দাদা আবার মিউট হয়ে গেছে। দাদা মেবি নেট প্রবলেম করতেছে, দ্যাটস ওয়াই ইস্যুটা হচ্ছে। আচ্ছা, somehow maybe আমি বের হয়ে গেছি। এখন দেখেন তো। হ্যাঁ দাদা হ্যালো, ঠিক আছে এখন। হ্যাঁ। যাচ্ছে। তাহলে প্যাচিং কাকে বলে? প্যাচিং মানে হচ্ছে ধরেন আপনার আপনার ধরেন কোন এক জায়গায় কারো হাত কাটে গেছে, আপনি কি করবেন? প্রথমে ব্যান্ড। আইসা তাদের প্রথমে কি করবেন? তার ওই যে জায়গায় হাত কাটে গেছে এটা ঠিক করে ফেলবো নাকি? হুম। আগে তার হাত না, কেটে আগে তো গেছে। হচ্ছে তার রক্ত বন্ধ করুন যাতে বন্ধ না হয়, তাই না? জি তারপরে না ঠিক করা করি, ঠিক কি না? জি তাহলে জি। প্যাচিং কাকে বলে? প্যাচিং মানে হচ্ছে কোন একটা কিছুকে ইনস্ট্যান্ট, মানে আপনি তো পুরোপুরি ঠিক করতে পারবেন না, পারবেন? না। পারবেন না। তাইলে আপনি প্রথমত প্রাথমিকভাবে যে জিনিসটা করবেন সেটাকে হচ্ছে প্যাচিং বলে। বোঝা গেছে? জি। ওকে। দাদা কোথায় পড়াচ্ছেন? রোল ব্যাক এই মেকানিজম ছিলাম না আমরা? না, রোল ব্যাক তো আগেরটাতে ছিলাম। হ্যাঁ, দাদা ওর আপনি পর রোল বলবো ব্যাক এখানে। করানোর সময় নেটটা চলে গেছিল, মেবি কোনো একটা ইস্যু হয়েছিল, 3 নাম্বারটা ও একেবারেই আচ্ছা, হয়নি রোল আমাদের ব্যাকে কাছে। চলে গেছে। জি জি হ্যাঁ, জি। আচ্ছা, ওকে, রোল ব্যাকে চলে গেছে। তাইলে রোল ব্যাক আমি উপরেরটাতে ছিলাম 2 নাম্বারের স্টেজে, মিনিমাইজিং রিস্ক অ্যান্ড ইরর, কেমন? জি এরপরে 3 নাম্বারে চলে আসছি, যেটা হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট এন্ড ভার্সন কন্ট্রোল। আর চেঞ্জ ম্যানেজমেন্ট এন্ড ভার্সন কন্ট্রোল বলতে বোঝাচ্ছে যে ধরেন আপনার ম্যানেজমেন্ট লেভেলে যারা আছে তাদেরকে চেঞ্জ করা, সাথে হচ্ছে সিস্টেমের যদি কোনো কিছু চেঞ্জ আসে সেটা চেঞ্জ করা,
সেটা কেন, এবং সেই সাথে হচ্ছে আপডেট করা, সেই সাথে প্যাচিং করা। প্যাচিং মানে হচ্ছে এই যে এখানে আপডেটিং এর পরে লাস্ট যেটা গ্রিন কালারে দাগানো আছে, সর্বশেষ দাগানো, সেখানে দেখেন প্যাচিং আছে। তারা জি হ্যাঁ হ্যালো, আছে তো আছে। প্যাচিং। তো এখানে বলছি যে প্যাচিং মানে হচ্ছে যে কোনো একটা কিছুকে আপনি পুরোপুরি ঠিক করে ফেলবেন ধরে, এই বিষয়টা তো এমন না। কোথাও যদি মানে রক্ত বের হয়, সেখানে আগে রক্ত বন্ধ করবেন, করবেন না? পরে হ্যাঁ। না তার হাতের এটা শুকাইবো, আপনি কি সাথে সাথে হাতের এটা শুকাই ফেলতে পারবেন? না। না। তো না। ইনস্ট্যান্ট রক্ত বন্ধ করাটা হচ্ছে এখানে প্যাচিং, বুঝছেন? জি, ক্লিয়ার তো না? ক্লিয়ার। কোনো একটা প্রবলেম হলে ইনস্ট্যান্ট যে কাজটা করা হয়। এক্স্যাক্টলি, ইনস্ট্যান্ট যে কাজটা করা হয়, ঠিক আছে, ওইটাকে প্যাচিং বলা। আগে তো রোগ ঠিক করা হয় না, আগে হচ্ছে ইনস্ট্যান্ট বা প্রাথমিক চিকিৎসা বলা হয়, ওইটাই হচ্ছে প্যাচিং, বুঝছেন? হুম। জি। এরপরে কি বললাম? অ্যান্ড অ্যাডিং নিউ ফিচার, আচ্ছা এটা গেল। এরপরে আসেন চেঞ্জ ম্যানেজমেন্টের পর হচ্ছে টেস্টিং অ্যান্ড ভ্যালিডেশন। এটাতে কি আমার যে জিনিসপত্রগুলো আছে, আচ্ছা হাউ ইট ওয়ার্কস এটা আপনারা নিজেরা দেখলে পারবেন, তাও একবার দাগাই দিচ্ছি। ইমপ্লিমেন্টেশন কন্ট্রোল এনশিওর দ্যাট changes to the system follow a structured process that includes planning, testing, and approval before deployment to avoid introducing instability. আচ্ছা, এরপরে কি টেস্টিং এন্ড ভ্যালিডেশন। এখানে কি বলছে? comprehensive testing is crucial for ensuring that the system operates as expected. সিস্টেম যেভাবে কাজ করার কথা এভাবে কাজ করতেছে। once implemented, একবার ইমপ্লিমেন্টেশন হওয়ার পরে সিস্টেম যেভাবে কাজ করার কথা ওইভাবেই কাজ করতেছে, এটা দেখা হয় টেস্টিং এন্ড ভ্যালিডেশন স্টেজে। ইমপ্লিমেন্টেশন কন্ট্রোল রিকোয়ার দ্যাট দ্য সিস্টেম আন্ডারগোজ রিগরাস টেস্টিং, মানে সিস্টেম একদম ব্যাপক ধরনের টেস্টিং এর ভিতর দিয়ে আসছে, ইনক্লুডিং ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, পারফরম্যান্স টেস্টিং। তার মানে তিনটা টেস্টিং ক্রমান্বয়ে করে গিয়ে তখন সেটা এই লেভেল পর্যন্ত আসছে। তো রিগরাস টেস্টিং বলতে এটাকে বোঝানো হচ্ছে। তো তাহলে কোন তিনটা টেস্টিং হইলে আমি রিগরাস টেস্টিং বলবো? এক, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং, মানে ইউজাররা এটাকে নিতে পারতেছে। তারপর ইন্টিগ্রেশন টেস্টিং, মানে আমার প্রত্যেকটা ইন্টিগ্রেশন টেস্টিং এটার সাথে করা হয় যে আমার আইটির মধ্যে যে যে জিনিসপত্রগুলোর কানেকশন বা কানেক্টিভিটি আছে, ওই সকল কানেক্টিভ জিনিসপত্রগুলো ঠিকঠাক মতো কাজ করছে কি করছে না, এটা দেখা হয় ইন্টিগ্রেশন টেস্টিং এর মাধ্যমে। আর পারফরম্যান্স টেস্টিং হচ্ছে যে আমার পুরাপুরি আইটি যেভাবে পারফর্ম করার কথা ছিল ওইভাবেই করতেছে কিনা, এটা পারফরম্যান্স টেস্টিং এর মাধ্যমে দেখা হয়। হাউ ইট ওয়াজ টেস্টিং environment mimic real world scenarios where the system is used to ensure that it handles the expected workload, integrates with other system, and delivers the required performance level. এরপর আসেন 5 নাম্বার স্টেজ, ট্রেনিং অ্যান্ড ইউজার রেডিনেস। এবার সবকিছু আপনি ইমপ্লিমেন্টেশন বা টেস্টিং বা ভ্যালিডেশন এগুলো করছে, এখন এটা সকলের বোধগম্য বা ইউজাররা এটাকে ব্যবহার করার মতো পর্যায়ে নিয়ে যেতে হবে। তাহলে ইমপ্লিমেন্টেশন কন্ট্রোল অলসো ইনক্লুড ensuring that end user are trained তাহলে and এগুলো কোনোটার ইম্পর্টেন্স গুলো পড়তে হবে না নাকি বাসায় পড়ে নিব? এগুলা বাসায় পড়ে নিয়ে এগুলো সহজ আছে। আমি জাস্ট একটা কথা বলি, এখনো যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে কোনটা কিং বা ওল্ড ইজ, তখন আমি বলবো যে ওল্ড ইজ গোল্ড, মানে আমার আগের বই থেকে এখনো অনেক কমন পড়ে, তাই আমি এটা তাড়াতাড়ি করে শেষ করাই আগের বইটা ধরবো বলেই এখানে দ্রুত টানি, বুঝছেন? ঠিক আছে। মানে আগের বই একটু আস্তে আস্তেই যাই, কারণ কি এখনো আগের বই থেকে অনেক কমন পড়ে, ঠিক আছে? এখন ধরেন আমি তো আর চাইলে আগের বইটাকে কন্টিনিউ করতে পারবো না, কারণ কি, কারণ আমার অলরেডি মার্কেটে নতুন বই চলতেছে। তো এটা পুরোপুরি শেষ হওয়া পর্যন্ত কি আমি আগের বইকে আবার কন্টিনিউ করতে পারবো না? না। ঠিক আছে, তো এই কারণে এটাও চালাইতেছি ওইটাও চালাইতেছি, এটা হচ্ছে বিষয়। দেখেন তো উপরে আমরা যেগুলা পড়ছিলাম এগুলাই এখানে সামারি আকারে একসাথে দিয়ে দেওয়া হয়েছে, এটা শুধু পরীক্ষার আগের দিন দেখার জন্য। এবার আসেন সিকিউরিটি কন্ট্রোল ইন সিস্টেম ডেভেলপমেন্ট। এবার আমাকে সিস্টেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি কি সিকিউরিটি মেনটেন করতে হবে। সিকিউরিটি কন্ট্রোল ইন সিস্টেম ডেভেলপমেন্ট মেজার্স implemented to protect the system, data and user from security risk such as unauthorized access, data breach, malware and other threat। মানে এই সকল থ্রেট গুলা থেকে এটা রক্ষা করা তার দায়িত্ব।
এরপরে আসেন দিস কন্ট্রোল আর ইন্টিগ্রেটেড থ্রু আউট দ্য সিস্টেম। এটা মূলত ইন্টিগ্রেটেড হয় থ্রু আউট দ্য সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মাধ্যমে, টু এনশিওর দ্যাট সিকিউরিটি ইজ মেইনটেইনড ফ্রম ইনিশিয়াল ডিজাইন টু ডিপ্লয়মেন্ট অ্যান্ড বিয়ন্ড। অর্থাৎ ইনিশিয়াল ডিজাইন থেকে ডিপ্লয়মেন্ট মানে জিনিসটাকে সার্কুলেট করা পর্যন্ত হয়ে এর পরবর্তীও এই সিস্টেমটা যতদিন পর্যন্ত চলতে থাকবে ততদিন সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল চলতে থাকবে। এবার টাইপস অফ সিকিউরিটি কন্ট্রোল, আমরা বিভিন্ন রকমের সিকিউরিটি কন্ট্রোল দেখতে পারি। সেটা কি কি? একটা হচ্ছে প্রিভেনশন কন্ট্রোল, কোনো একটা কিছু হওয়ার আগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাকে কি বলা হয়? প্রিভেনশন কন্ট্রোল বা প্রিভেন্টিভ কন্ট্রোল বলা হয়। তাহলে এখানে কি, টু প্রিভেন্ট সিকিউরিটি ইনসিডেন্টস ফ্রম অকারিং, মানে কোনো একটা হুট করে ইনসিডেন্ট ঘটার থেকে রক্ষা করার জন্য প্রিভেনশন কন্ট্রোল ব্যবহৃত হয়। এবার ডিটেকশন কন্ট্রোল বা ডিটেকটিভ কন্ট্রোল, এটা হচ্ছে কি, কোনো একটা কিছু ধরেন ঘটে গেছে, এবার সেটাকে ডিটেক্ট এবং আইডেন্টিফাই করতে। তাহলে টু ডিটেক্ট অ্যান্ড আইডেন্টিফাই সিকিউরিটি ব্রিচ অর ম্যালওয়্যার অ্যাক্টিভিটিস দ্যাট হ্যাভ অকার্ড। ধরেন কোনো একটা কিছু যদি ঘটে গেছে সেটাকে খুঁজে বের করার জন্য যে কন্ট্রোল, সেটাকে বলা হয় ডিটেকটিভ কন্ট্রোল। এবার আসেন কারেক্টিভ কন্ট্রোল। কারেক্টিভ কন্ট্রোল কাকে বলছে? কারেক্টিভ কন্ট্রোল হচ্ছে যে আগেরটা, প্রথমটা ছিল হওয়ার আগে যাতে না হয় এটা দেখা, দ্বিতীয়টা হচ্ছে হয়ে গেছে কি হয়েছে সেটা দেখা, তৃতীয়টা হচ্ছে যা হয়েছে এটারে ঠিক করা। তাইলে হচ্ছে কি, টু রেসপন্ড অ্যান্ড মিটিগেট দ্য ড্যামেজেস কজড বাই সিকিউরিটি ইনসিডেন্ট। ওই যে সিকিউরিটি ইনসিডেন্টে যে জিনিসটা হয়ে গেছে, যেটা আপনি ডিটেকটিভ কন্ট্রোলের মাধ্যমে খুঁজে বের করছেন, এটারে ঠিক করে ফেলবেন, এটা হচ্ছে কারেক্টিভ কন্ট্রোল। এরপর হচ্ছে ফিজিক্যাল সিকিউরিটি কন্ট্রোল। এখানে কি বলতেছে, এতক্ষণ আমরা যেটা পড়ছিলাম এগুলা ছিল, আমরা যদি বলি যে সিকিউরিটি কয় ধরনের হয়, তাহলে উত্তর কত? দুই ধরনের। কয় ধরনের হয়? দুই দুই ধরনের। ধরনের। কি কি? একটা হচ্ছে ফিজিক্যাল সিকিউরিটি, হ্যাঁ, আর একটা হচ্ছে লজিক্যাল সিকিউরিটি। আর একটা হচ্ছে কি, লজিক্যাল সিকিউরিটি। ফিজিক্যাল সিকিউরিটি মানে হচ্ছে ধরেন একটা কথার কথা, আপনার বাসায় ল্যাপটপ আছে, তো এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, তা আপনি ঘরের মধ্যে তালা মারি রাখছেন, এটা হচ্ছে ফিজিক্যাল সিকিউরিটি। সামনে দারোয়ান রাখছেন, এটা হচ্ছে ফিজিক্যাল সিকিউরিটি। এখন ধরেন আপনার যেই ল্যাপটপটা আছে, এটা যে কেউ চাইলে হ্যাক করতে পারে, অন্য কোনো ডিভাইসের মাধ্যমে, হইতে পারে ওয়াইফাই এর রাউটার দ্বারা আপনার ল্যাপটপ হ্যাক করা যায়। তো তার মানে যদি সেটা করে ফেলে, তার মানে আপনার এখানে লজিক্যাল সিকিউরিটি নাই। তো শুধু ফিজিক্যাল সিকিউরিটি দিলে হয় না, তো সিকিউরিটি তাই দুই ধরনের দরকার হয়, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে লজিক্যাল। তো এখন এখানে ফিজিক্যালেরটার কথা বলা হয়েছে, দিস কন্ট্রোল ফোকাস অন প্রোটেক্টিং ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। and hardware that support the system. ওকে, এবার আসেন অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। এবার কি, এখানে যে সকল ব্যক্তিবর্গরা আছে তাদেরকে ভালো মতো ট্রেনিং দিতে হবে, পলিসি রাখতে হবে, যাতে করে তারা নিজেরা ওইগুলো ঠিকঠাক মতো পালন করে। তো ওইটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল বলে। তাহলে দিস কন্ট্রোল ইনভলভ policies, procedure and training that help ensure the proper handling and security of system and data. এরপর আসেন, এখানে আমরা যে কন্ট্রোল গুলা পড়ছি এগুলা সংক্ষেপে বলে দেওয়া হয়েছে, এটা সহজ আছে এবং এখান থেকে মাস প্রশ্ন আসবে। এবার আসেন এখানে ফাংশনালিটি অ্যান্ড কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট, সোজা এখানে চলে আসেন। ফাংশনালিটি অ্যান্ড কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট আর ক্রিটিক্যাল এলিমেন্ট অফ সিস্টেম ডেভেলপমেন্ট। দুইটাই সিস্টেম ডেভেলপমেন্টের ক্রিটিক্যাল এলিমেন্ট। দে এনশিওর দ্যাট a system meets user needs while adhering to legal, regulatory and industry specific standard. অর্থাৎ যখন আপনি লিগ্যাল, রেগুলেটরি অথবা ইন্ডাস্ট্রি স্পেসিফিক স্ট্যান্ডার্ড দেখেন, তখনই সেটা দরকার হয়। কোন জিনিসটা দরকার হয়? ফাংশনালিটি এবং কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টের, মানে কোন কোন জায়গায় কি কি কাজ করা যাচ্ছে, কতটুকু করা যাচ্ছে, কতটুকু কমপ্লায়েন্স মানতে হবে, কতটুকু মানলে ঠিক আছে, এগুলা দেখা হয় এই স্তরে। এবার আসেন এরিয়াজ অফ ফাংশনালিটি রিকোয়ারমেন্ট, একটা একটা করে বলতেছি। প্রথমটা ফাংশনালিটি রিকোয়ারমেন্ট, এরপরে কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট। ফাংশনাল রিকোয়ারমেন্টের কি বলছে? ইউজার ইন্টারফেস, ইউজার এক্সপেরিয়েন্স। ইউজার ইন্টারফেস কাকে বলা হচ্ছে? যে ধরেন আপনি ধরেন আমাদের একটা ওয়েবসাইট আছে, এটাতে ঢুকলেন, ঢুকার পর আপনি যেই জায়গাটা নর্মালি আপনার সামনে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ইউজার ইন্টারফেস। এটাই কি
এটা কি ইউজার ইন্টারফেস? আমি জানি না আমাদের এটা এখন কি অবস্থা আছে, তো একবার দেখি, আপনাদেরকে দেখাই কি অবস্থা কি জানি। আচ্ছা, এখন আবার ডায়াগনোসিসের কারণে বন্ধ আছে কিছু কাজ। যাই হোক, আমি আবার দেখি, মাঝে দিয়ে চালু করছিল। আচ্ছা দেখেন, তো আলটিমেটলি ধরেন আপনি কোথাও ভিতরে ঢুকছেন, ঢুকার পরে আপনাকে নর্মালি যেটা দেখানো হবে, ইউজাররা যেটা দেখবে, সেটাকে বলা হচ্ছে কি ইউজার ইন্টারফেস। আর ইউজার এক্সপিরিয়েন্স কি? এবার ইউজার ইন্টারফেস দেখবে, ইউজাররা একটু ধরেন গুতাগুতি করবো, দেখবো কোন জায়গায় কি আছে, এগুলা দেখে সে যে জিনিসটা নিজে ফিল করবে, এটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। যেটা দেখা যায় এটা হচ্ছে ইন্টারফেস, আর যেটা সে ফিল করে সেটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। এবার হচ্ছে কোর সিস্টেম ফিচার, যে যে জিনিসপত্রগুলো এখানে থাকার দরকার এগুলো এখানে থাকবে, এটা হচ্ছে কোর সিস্টেম ফিচার। পারফরমেন্স রিকোয়ারমেন্ট, নর্মালি একটা ওয়েবসাইট কেন বানানো হয়েছে এটা নিশ্চিতকরণ, যে এই কারণে ওয়েবসাইটটা বানানো হয়েছে, ওয়েবসাইটের মেইন কাজ হইলো এটা। তো এটা হচ্ছে পারফরমেন্স রিকোয়ারমেন্ট। ডাটা ম্যানেজমেন্ট, এরপর হচ্ছে ডাটাকে সঠিকভাবে সাজিয়ে গুজিয়ে রাখা, এটা হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট। ইন্টারঅপারেবিলিটি, এটা মানে কি হাউ দ্য সিস্টেম ইন্টারঅ্যাক্টস, কিভাবে সিস্টেম কাজ করতেছে উইথ আদার সিস্টেম, অন্যান্য সিস্টেমের সাথে, অর এক্সটার্নাল অ্যাপ্লিকেশন ইনক্লুডিং এপিআই অর থার্ড পার্টি সার্ভিসেস। অর্থাৎ আপনি আলাদা করে কোনো সার্ভিস নিলে সেটার সাথে বা আদার্স যে সকল সাইট গুলো আছে সেগুলোর সাথে আপনার সিস্টেম কিভাবে করে কানেকশন করতেছে, ওইটাই হচ্ছে ইন্টারঅপারেবিলিটি। এবার আসেন কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট। একটু আগে যেটা ছিল সেটা কি ছিল? ফাংশনালিটি রিকোয়ারমেন্ট। কি ছিল? ফাংশনালিটি রিকোয়ারমেন্ট। এবার হচ্ছে কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট। কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টে কি? এখানে হচ্ছে ডাটা প্রোটেকশন এন্ড প্রাইভেসি। ফার্স্ট অফ অল হচ্ছে যতগুলা তথ্য আপনার সাইটের মধ্যে আছে এগুলা যেন নিশ্চিত থাকে, একজনের তথ্য আরেকজন যাতে জানতে না পারে। ইন্ডাস্ট্রি স্পেসিফিক রেগুলেশন, যদি আলাদা করে কোন একটা ইন্ডাস্ট্রির জন্য কিছু আলাদা আলাদা রেগুলেশন থাকে, এক এক ইন্ডাস্ট্রিতে এক একটা রেগুলেশনকে কমপ্লায়েন্স করতে হয়। সো এই জায়গাতে আমাদেরকে সুনিশ্চিত হতে হবে যে আমাদের প্রতিষ্ঠান যে ইন্ডাস্ট্রিতে বিলং করতেছে সেটা রেগুলেশন গুলাকে পালন করতেছে। সিকিউরিটি স্ট্যান্ডার্ড, যদি আলাদা করে কোনো সিকিউরিটি মেনটেন করার দরকার হয় সেগুলাকে সিকিউরিটি স্ট্যান্ডার্ড বলে। এগুলাকে কেন মেনটেন করা হয়? যাতে করে লজিক্যাল সিকিউরিটিকে স্ট্রং রাখা যায়, লজিক্যাল সিকিউরিটিকে স্ট্রং রাখার জন্য। এবার হচ্ছে অ্যাক্সেসিবিলিটি রিকোয়ারমেন্ট, যাতে করে সকলে এই জিনিসটাকে ঢুকতে পারে, দেখতে পারে, সকলের নিকট এটা বোধগম্য হয়, ইজি টু অ্যাক্সেস হয়, এটাকে অ্যাক্সেসিবিলিটি রিকোয়ারমেন্ট বলে। এনভায়রনমেন্ট এন্ড সাস্টেনেবিলিটি রেগুলেশন, এবার এখানে আশেপাশের যত লোকজন আছে তারা যেন এটাকে অ্যাকসেপ্টেন্স করে নেয়, পরিবেশের জন্য সেটা ঠিক থাকে যেন, এবং একটা নির্দিষ্ট সময় যাবত যেন প্রতিষ্ঠানটা দীর্ঘায়িত হয় বা ওই জিনিসটা টিকে থাকে। তো এটাকে আমরা বলি কি? সাস্টেনেবিলিটি। ঠিক আছে, এবার আসেন কি ডিফারেন্স বিটুইন ফাংশনাল এন্ড কমপ্লায়েন্স। ফাংশনাল মানে হচ্ছে এই জিনিসটাকে কিভাবে কাজ করবে সেটা, আর কমপ্লায়েন্স হচ্ছে কি কি রুলস এন্ড রেগুলেশন গুলাকে পালন করবে সেটা। এবার আসেন বাংলাদেশ ন্যাশনাল পলিসি 2018, এটা আপনাদের দরকার নাই। কেন দরকার নাই? কারণ ওই যে 5 অগাস্টের পর থেকে এগুলা এখন আর এগুলা থেকে প্রশ্ন আসে না, ঠিক আছে? তো এগুলা পড়ার দরকার নেই, শেষ। এরপরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018, এটাও এখন আর পড়ার দরকার নেই, আসবে না। এরপরে বাংলাদেশ ব্যাংক আইসিটি গাইডলাইন, যেটা প্রসপেক্টিভ ছিল, এখন আনারই কথা না, আর মনে হয় আসবেও না, শেষ। এরপরে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, ঠিক আছে, এটা নিয়েও খুব একটা দরকার নাই, কারণ এখানে যতগুলো অ্যাক্ট থেকে শুরু করে রুলস থেকে আছে এগুলো সবকিছু চেঞ্জ হবে, দরকার নেই। বাংলাদেশ ডাটা প্রোটেকশন অ্যাক্ট, এটা প্রপোজড, এটা হওয়ার কথা ছিল কিন্তু হবে না, আর আসবে না মোস্ট প্রবাবলি। এটা বাদ, এগুলো বাদ, হ্যাঁ এগুলো বাদ, ঠিক আছে। এরপরে এই যে বাংলাদেশের স্পেসিফিক ফ্রেমওয়ার্ক, এগুলো আমার আর পড়তে হবে না, মানে এখানে এখন এই মুহূর্তে যেগুলো আছে এগুলা লাস্ট ব্যাচে যদিও পড়ানো হয়েছে, বাট এগুলা থেকে প্রশ্ন আসে নাই, এর আগের ব্যাচও পড়ানো হয়েছিল, আসে নাই, তো আপনাদেরও আসবে না, শুধু শুধু আপনারা এখানে সময় নষ্ট করার দরকার নেই। আসলো মনে করেন আসলো, কয়টা কোশ্চেন আসবে? দুইটা বা একটা বা দুইটা?
আসবে না মনে করেন, আসবে বলতে কিছু নাই, আসবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা মানে এটা নিয়ে টেনশনই নিয়েন না, এটা বাদ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আমরা এরপর একটাতে চলে যাই। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি চ্যাপ্টার 3 এর খতমায়ন হলো। এখন আপনারা এগুলা নিজেরা একবার একবার করে পরীক্ষা দিবেন। কিভাবে, ধরেন এই যে এতটুকু পর্যন্ত দেখলেন, দেখে এবার কোনটা হবে দেখি একটু দাগাইতো, এভাবে করে দাগাবেন, বুঝছেন? এরপর একটা কোথায় ট্রু নাকি ফলস দাগাইতো, মানে আপনি আপনার যে এই বইটা তো আপনার কাছে আছে, এটা ধরেন জি। একটা শক্ত কাবার নিবেন, কাবারটা নিয়ে ধরেন কোন একটা বইয়ের থেকে কাবার বা ছিঁড়া কাবার থাকলে বা কিছু থাকলে হয় না, একটু পাতলা মোটা কাবার, ভারী ভারী দেখা যায় না, ট্রান্সপারেন্ট ছাড়া, যাতে নিচে কি লেখা আছে এটা দেখা না যায়, বা দুর্নীতি ছাড়া। স্টিলের স্কেল দিয়ে যেভাবেই হোক এভাবে করে প্রথমে পুরো বইটা পড়ে, মানে এভাবে করে পড়াটা পড়ে তারপর নিজেকে দেখবেন যে আমার কয়টা হয়, বুঝছেন? জি। ওকে, দাদা আচ্ছা, 25টা বলেন। প্রশ্ন আছে, মুখস্থ করে হলে লইব না, দরকারটা কি? না 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 না, আমি আপনাকে একটা কথা বলি শুনেন, এখানে তো এমন না যে এই বই থেকে হুবহু প্রশ্ন কমন এরকম পড়ে না, পড়ে আমাদের আগের বই থেকে, বুঝছেন? যেটা জি সফট কপি আমার কাছে আছে, আমি আলাদা করে আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা জি ওইটা আমি আলাদা করে দিয়ে দিব। ওকে দেন, আমি হচ্ছে এবার এটা রেকর্ড অফ করি, এরপরে নতুন করে রেকর্ড আবার অন করব।